স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো জয়েন্টের আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি একটা ফার্স্ট পার্ট করেছিলাম, সেখানে বেসিক কতগুলো ফর্মুলা শিখেছি এবং তার রেসপেক্টে কিছু অঙ্ক করেছিলাম। আমি বলেছিলাম যে ওর আরও অনেকগুলো পার্ট রয়েছে অঙ্কের। তো আজকে সেই ওইটারই একদম নেক্সট পার্ট, যেটা আগের দিন আমরা 5টা অঙ্ক করেছিলাম, আজকে আরও অনেকগুলো অঙ্ক করব, শুধু অঙ্কই করব আজকে। তো প্রত্যেকটা অঙ্ক ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলতে পারো, জয়েন্টের মেন্স, অ্যাডভান্স, আইআইটি এই লেভেলের অঙ্কগুলো আজকে আমরা করব। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, একটা অঙ্ক মিস করবে না, কারণ প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু তোমাদের শেখার জিনিস থাকবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। একদম প্রথম অঙ্কটাই দেখো, খুব সুন্দর ইন্টারেস্টিং একটা অঙ্ক। ইন এ ট্রায়াঙ্গেল উইথ বিসি ইকুয়াল টু 3 অ্যান্ড এসি ইকুয়াল টু 4 and the circle with AB as a diameter passes through the centroid of a triangle, then AB is। তো কি কি দেওয়া আছে বলছে, একটা ট্রায়াঙ্গেল যেখানে BC ইকুয়াল টু 3 এবং AC ইকুয়াল টু 4 আর AB কে ডায়ামিটার করে একটা সার্কেল আঁকা হয়েছে। সেই সার্কেলটা কোথা দিয়ে যাচ্ছে, এই যে ট্রায়াঙ্গেল ABC আছে সেই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড অর্থাৎ ভরকেন্দ্র দিয়ে যাচ্ছে। তাহলে সেরকম যদি আমরা ছবিটা আঁকার চেষ্টা করি, মনে করো এই আমি এক ছবি আঁকলাম ABC, ঠিক আছে, যেখানে এই BC হচ্ছে 3 আর AC হলো 4। এবার বলছে যে AB অ্যাজ এ ডায়ামিটার পাসেস থ্রু দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে সেন্ট্রয়েড এখানে কোথাও একটা আছে। সেন্ট্রয়েড মানে কি, সেন্ট্রয়েড ভরকেন্দ্র হলো মধ্যমাগুলো যেই বিন্দুতে মিলিত হয় সেটা হলো সেন্ট্রয়েড। তাহলে মধ্যমা যদি এই বিন্দুতে মিলিত হয়, তাহলে বিসি এর মধ্যবিন্দু এইখানটায় আমি ধরে নিলাম এ ড্যাশ, কারণ এ থেকে এর মধ্যমা হবে, তাই তো এ ড্যাশ হলো এই মধ্যমা। আরেকটা হলো এই বি থেকে যদি এর ওপর মধ্যমা টানি, এর মধ্যমা আমি মনে করলাম এইখানটায় মধ্যবিন্দু, তাহলে বি ড্যাশ হলো এর মধ্যমা এবং এই সেন্ট্রয়েডটাকে আমি ধরে নিচ্ছি জি। এবার বলেছে যে এই এবিকে ডায়ামিটার করে একটা সার্কেল আঁকা হয়েছে যেটা এই জি বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে আমি একটুখানি এরকম যদি আঁকি, মনে করো এটা হলো সেই সার্কেলটা, একটুখানি অ্যাডজাস্ট করে নিও সার্কেলটা এরকম। এটা হলো জি বিন্দু। তাহলে কি কি আমাদের দেওয়া আছে একটুখানি বুঝে নিই। যে এবি হলো 4 সেন্টিমিটার, এটা যদি মধ্যমা হয় তাহলে এটা 2 আর এইটা 2। আবার বিসি হলো 3 সেন্টিমিটার, তাহলে বি এ ড্যাশ এটা হলো 3/2, এটাও 3/2। এবার দেখো আমরা কি জানি যে ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড মধ্যমাকে 2:1 অনুপাতে ডিভাইড করে। তাহলে এই পার্টটা অর্থাৎ জি এ ড্যাশ, এই পার্টটাকে আমরা ধরে নিলাম আলফা, তাহলে এই পার্টটা হবে 2 আলফা। আর বি ড্যাশ এই পার্টের এই বি ড্যাশ জি এটাকে ধরে নিলাম বিটা, তাহলে এটা হবে 2 বিটা। আমাদের বের করতে হবে এবি এর দৈর্ঘ্য। এবার দেখো যেহেতু এবি একটা কি ব্যাস ডায়ামিটার, তাহলে এই এ জি বি অ্যাঙ্গেল এ জি বি কত হবে, π/2 বা 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি এইটুকু যদি সমকোণ হয়, তাহলে এটাও সমকোণ হবে π/2। তাহলে এইটা যদি সমকোণ হয় তাহলে এইটা তো অতিভুজ, আবার এটা যদি সমকোণ হয় এইটাও সমকোণ হবে এবং সেই ক্ষেত্রে এইটা হয়ে যাবে অতিভুজ। আমাদের মেন লক্ষ্য হলো এই 2 আলফা এবং 2 বিটা। তাহলে এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয় এ জি বি, এই সমকোণী ত্রিভুজের আমরা এই অতিভুজটা বের করতে পারবো। তো সিম্পলি আমরা সেটাকে চেষ্টা করি আনার। তো এইটা আলফা, এটা হলো 2 বিটা, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আলফা স্কোয়ার প্লাস 2 বিটা স্কোয়ার মানে 4 বিটা স্কোয়ার ইকুয়াল টু হবে তাহলে এই অতিভুজ 3/2 তার স্কোয়ার 9/4। এটা 1 নম্বর নাম দিয়ে রাখি।
আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে এ জি বি ড্যাশ এর ক্ষেত্রে দেখো 4 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, এটা 2 নম্বর নাম দিয়ে রাখি। এই দুটো যদি যোগ করি তাহলে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু 5 ইকুয়াল টু এই দুটো যোগ করলে 4, ওপরে হচ্ছে 25। দিস ইমপ্লাইজ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হয়ে গেল দেখো 5/4, এটা আমাদের কাজে লাগবে। এবার আমাদের এবি বের করতে হবে। এবি দেখো অতিভুজ, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 4 আলফা স্কোয়ার হয়ে যাবে প্লাস 4 বিটা স্কোয়ার। দিস ইকুয়ালস টু 4 কমন নিলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে 4 যদি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান সমান আমাদের 5/4, তাহলে এটা হয়ে গেল 5। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে এবি ইকুয়াল টু হয়ে গেল √5। এটাই দেখো আমাদের অ্যান্সার জানতে চেয়েছিল √5। ঠিক আছে, আমি বোঝালাম তার জন্য এতক্ষণ সময় লাগলো, তোমরা নিশ্চয়ই এইটুকু অংশ করতে পারবে। ঠিক আছে, খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুঝতেই পারছো অঙ্কের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেকটা হাই। ডাব্লিউবি জেডবলই, শুধু জেডবলই মেন্স, অ্যাডভান্স এবং আইআইটির ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের প্রশ্ন এসে থাকে। অ্যাকচুয়ালি দেখো আমি যেই অঙ্কগুলো করাবো এই অঙ্কই পরীক্ষায় আসবে এমন তো কোনো কথা নেই। আমাদের টার্গেট হলো অঙ্কগুলোকে নিয়ে যাতে তোমরা ভাবনা চিন্তা করতে পারো, অর্থাৎ যে অঙ্কটা করলে আমাদের ব্রেনটা একটুখানি উন্নত হবে, অর্থাৎ এভাবেও ভাবা যায় সেই জিনিসটা আমরা শিখব। ঠিক আছে, প্র্যাকটিস করার অর্থই হলো আমাদের ভাবনা চিন্তাটাকে একটু বাড়ানো, অর্থাৎ যেই অঙ্কে আমাদের ভাবনা চিন্তা বেশি করতে হবে সেই অঙ্কে কিন্তু আমাদের একটা অঙ্ক করতে গিয়ে আমরা কিন্তু অনেক ধরনের জিনিস শিখতে পারবো, সেটাই আমাদের মেন টার্গেট। পরবর্তী অঙ্কে চলে আসবো। নেক্সট অঙ্ক আরও একটা ইন্টারেস্টিং এবং খুব সুন্দর একটা অঙ্ক। দেখো, দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল হ্যাভ লেন্থ 11, 15 অ্যান্ড কে। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইডের লেন্থ দেওয়া আছে 11, 15 অ্যান্ড কে, হোয়ার কে ইজ অ্যান ইন্টিজার। কে হলো একটা ইন্টিজার, দেন দ্য নাম্বার অফ ভ্যালুজ অফ কে ফর হুইচ দ্য ট্রায়াঙ্গেল ইজ অবটুস। অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ হবে কে এর কোন কোন কতগুলো মানের জন্য, কে এর কতগুলো মানের জন্য অবটুস অ্যাঙ্গেল হবে। এই ট্রায়াঙ্গেলটা একটা স্থূলকোণী ট্রায়াঙ্গেল হবে। অর্থাৎ একটা ত্রিভুজ যার 3টে বাহু 11, 5 এবং 11, 15 এবং কে একক, যেখানে কে হলো একটা ইন্টিজার এবং কে এর কতগুলো মানের জন্য এই ট্রায়াঙ্গেলটা একটা স্থূলকোণী ত্রিভুজ হবে। দেখো স্থূলকোণী ত্রিভুজ কীরকম হয়, এ বি সি। তাহলে এটা যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, আমি একদম প্রথম যেই চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানে স্থূলকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য বলেছিলাম যে ছোট বাহু দুটির বর্গের সমষ্টি এই বড় বাহুর বর্গের চেয়ে ছোট হয়। এই ধর্মটা এখানে কাজে লাগাবো। আরও একটা কি আছে ধর্ম, আমাদের নর্মাল ত্রিভুজের ধর্ম, যে দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। অর্থাৎ ফার্স্ট হলো 11 + 15 গ্রেটার দ্যান কে, অর 11 + কে গ্রেটার দ্যান 15। কোনটা বড় আমি তো জানি না, তার জন্য অর্থাৎ ছোট দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কে গ্রেটার দ্যান 4 আর হলো কে লেস দ্যান 26। তাহলে এই দুটো একসঙ্গে লিখলে 4 লেস দ্যান কে লেস দ্যান 26, অর্থাৎ কে এর ভ্যালু 4 থেকে 26 এর মধ্যে হবে। এবার 4 থেকে 26-এর মধ্যে কতগুলো কে এর ভ্যালু আমরা এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নিতে পারবো, অর্থাৎ এটা তো হলো ট্রায়াঙ্গেল হওয়ার শর্ত, সেই ট্রায়াঙ্গেলের মধ্যে কতগুলো অবটিউস অ্যাঙ্গেল অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ হবে সেটা এই শর্ত দিয়ে বিবেচনা করব। তাহলে এই শর্ত কি, আমরা কিন্তু এখানে জানি না যে কোনটা বড়, 11 বড়, 11, 15 এই দুটো তো জানি, কিন্তু কেটা কি 15-র চেয়ে বড় না 15-র চেয়ে ছোটো না 11-র চেয়েও ছোটো। যাই হোক, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি বিসি বাহুটা হলো কে, অর্থাৎ সবচেয়ে বড় বাহুটা যদি কে হয় তাহলে 11 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, 11 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার লেস দ্যান কে স্কোয়ার হবে। দিস ইমপ্লাইজ 11 স্কোয়ার 121 আর 15 স্কোয়ার হলো 225 লেস দ্যান কে স্কোয়ার। তার মানে কে স্কোয়ার কত হচ্ছে, কে স্কোয়ার গ্রেটার দ্যান, এটা হলো
6 4 3, 346-এর চেয়ে বড় হবে কে স্কোয়ার। আরেকটা কি, আরেকটা হলো যদি এই ছোট দুটো বাহুর মধ্যে একটা কে হয় তাহলে কি হবে, নিশ্চয়ই 15টা হবে পরেরটা। তাহলে 11 স্কোয়ার প্লাস কে স্কোয়ার লেস দ্যান 15 স্কোয়ার। তাহলে এখান থেকে কে স্কোয়ার লেস দ্যান কত হবে, 15 স্কোয়ার 225 মাইনাস 121, তাহলে কে স্কোয়ার লেস দ্যান এটা কত হচ্ছে 401, 104। তাহলে কে এর ভ্যালু, কে স্কোয়ারের ভ্যালু 104-এর চেয়ে ছোটো এবং কে স্কোয়ারের ভ্যালু 346-এর চেয়ে বড় হতে হবে। তাহলে 104-এর চেয়ে যদি ছোট হতে হয় তাহলে কে এর ভ্যালু কী কী হবে, কে বিলংস টু, আমরা কী কী নিতে পারি, 1 নম্বর আমাদের 4 থেকে 26-এর মধ্যে যেখানে কে স্কোয়ারের ভ্যালু 104-এর চেয়ে ছোটো, অর্থাৎ 4 নিতে পারবো না, 4 তো বাদ, 5 6 7 8 9 10, 10 পর্যন্ত নিলে 10 স্কোয়ার 100, 11 নিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে 11 আমরা নিতে পারবো না। এরপর আবার কত নেব, 11 নিতে পারবো না, 12 নিতে পারবো না, এরম করতে করতে আবার শেষ কত, এখান থেকে 3 4 6 এর স্কোয়ার, সরি কে স্কোয়ার এর চেয়ে বড়, এই 3 4 6 মানে কোন স্কোয়ারের কাছাকাছি হয়, দেখো এখানটায় কে স্কোয়ারের ভ্যালু 346-এর চেয়ে বড় হতে হবে। দেখো 346-এর কাছাকাছি আমরা যদি 400-কে ধরি, 400 হলো 20, তাহলে 20-র চেয়ে ছোটো 19, 19-এর স্কোয়ার কত হয় 371, সেটাও হচ্ছে তার আরও ছোটোটা দেখি, 18 স্কোয়ার হয় 324, তাহলে 324 এখানে নেওয়া যাবে না, তার মানে আমরা 19 থেকে নিতে পারবো। তাহলে কে এর ভ্যালু হবে 19 থেকে শুরু করে আবার 20 21 22 23 24 25 পর্যন্ত। তাহলে এখানে কতগুলো ভ্যালু হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে অপশান সি আমাদের 13টা কে এর ভ্যালু এমন পাওয়া যাবে যেখানে এই ট্রায়াঙ্গেলটা একটা স্থূলকোণী ত্রিভুজ হয়। তাহলে অঙ্কটা ইন্টারেস্টিং অঙ্ক ছিল, এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসবো, আরও ইন্টারেস্টিং অঙ্ক, প্রত্যেকটা অঙ্কে এরকম বেশ টুইস্ট অ্যান্ড ট্রিক্স থাকবে। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক আজকে বলেছে, দেখো এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন এ ট্রায়াঙ্গেল ফর্মড বাই, 3টে বিন্দু দেওয়া আছে, ইটস এরিয়া। তো একটা সার্কেল একটা ট্রায়াঙ্গেলে ইনস্ক্রাইবড রয়েছে, তাহলে অর্থাৎ অন্তবৃত্ত, তাই তো, একটা ট্রায়াঙ্গেলের ভেতরে এবার বলছে এর ক্ষেত্রফল বের করতে হবে। কিভাবে আমরা বের করব, তো এর ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই ডিস্টেন্সটা থাকা প্রয়োজন। তো সিম্পলি আগে আমাদের এই ট্রায়াঙ্গেলটা কীরকম সেই অনুযায়ী আমরা কিন্তু এই বিন্দুটা পাবো, অর্থাৎ ইনার সার্কেল বা ইনার সেন্টার আমরা বের করতে পারবো যদি এই ট্রায়াঙ্গেলটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যায়, তাহলে কিন্তু খুব সহজ আমাদের হয়ে যাবে। তাহলে এ বিন্দু যদি আমরা ধরি 0 0, বি বিন্দু ধরলাম 2 0, আর সি বিন্দু ধরলাম 1√3, তাহলে সিম্পলি এ বি তো 2 হচ্ছে, বিসি কত হচ্ছে, বিসি হলো √2 - 1 তার হোল স্কোয়ার প্লাস √3 স্কোয়ার মানে 3, এখানটা হচ্ছে 3 + 1 4 মানে 2, এটাও 2, আর এসি কত হবে, এসিও তাই হবে, √1 + 3 = 2। তাহলে তিনটেই যদি সমান বাহু হয়ে যায় তাহলে ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজ, বাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের এই হাইটটাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তবৃত্ত, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র সব একই হয়, এবং সেই ভরকেন্দ্রটা এই মধ্যমাটাই হয়ে যায় সেই ত্রিভুজের উচ্চতা। তাহলে এবং এই ভরকেন্দ্র এই মধ্যমাকে 2:1 রেশিওতে ডিভাইড করে। তাহলে আগে আমরা এই হাইটটা বের করি, সমবাহু ত্রিভুজের হাইট কত হবে, √3/2 ইন্টু বাহু, অর্থাৎ 2 = h যদি আমরা ধরি এটা, তাহলে হচ্ছে √3 ইউনিট। তাহলে এই পুরোটা হচ্ছে √3, আমার তো দরকার এইটুকু কত, অতএব রেডিয়াস r = আমরা করতে পারবো কত, এই হাইটের 1/3 অফ h, তার মানে √3/3 = 1/√3 আমরা লিখতে পারি। তাই দেয়ারফর এরিয়া
এরিয়া অফ দ্য সার্কেল পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 1/3, তাহলে পাই/3 হয়ে যাচ্ছে আমাদের স্কোয়ার ইউনিট, হয়ে যাচ্ছে আমাদের এরিয়া। অপশান দেখো ডি। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হওয়াতে আমাদের খুব সহজ হয়ে গেছে, ঠিক আছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের যদি ওই অন্তকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু এগুলোর রিলেশনগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুব সহজ কিন্তু ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, সেটা হলেই অঙ্কটা হয়ে যাবে। ইফ ওয়ান সাইড অফ এ রম্বাস হ্যাজ এন্ড পয়েন্ট 4,5 অ্যান্ড 1,1 দেন দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ দ্য রম্বাস ইজ। চারটা অপশন দেওয়া আছে। একটা রম্বসের একটা বাহুর দুটো পয়েন্ট দেওয়া আছে। মনে করো রম্বসটা যদি এরকম হয় 4,5 1,1, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a, তাহলে √4 - 1 3 9 প্লাস 5 - 1 হলো 4, 4 স্কোয়ার হলো 16, অর্থাৎ a = হয়ে গেল 5। একটা জিনিস আমি দুরকমভাবে অঙ্কটাকে একটুখানি দেখানোর চেষ্টা করব। এক নম্বর হলো এরিয়া অফ রম্বস হলো a স্কোয়ার সাইন থিটা। এই থিটাটা হলো এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে বলা হয় থিটা। এই থিটার ভ্যালু যেরকম হবে, এই ভ্যালুটা যত এরকম কমতে থাকবে, থিটার ভ্যালুটাও তত কমবে, সাইন থিটার ভ্যালু তত কমবে, আর এই টোটাল এরিয়াটাও কমবে। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? সাইন থিটার ম্যাক্সিমাম মান কত? 1, যেহেতু সাইন থিটা অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে, ম্যাক্স এরিয়া হয়ে যাবে হলো a স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু 25। আমাদের অপশান বি। আরও একটা ভাবা যেতে পারে, রম্বসের এরিয়া ম্যাক্সিমাম হয় যখন এই রম্বসটা হয়ে যায় হলো একটা স্কোয়ার। একটা রম্বস যদি স্কোয়ার হয়, একটা স্কোয়ারও তো রম্বস, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলেই সেটা হলো ম্যাক্সিমাম ভ্যালু হয়। তাহলে এই স্কোয়ার যার সাইড হলো a, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 25 হয়ে যাবে তখন ম্যাক্সিমাম এরিয়া, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে 25। খুব সহজ অঙ্ক, শুধুমাত্র এই জায়গাটা মনে রাখতে হবে, অথবা মনে রাখতে হবে যে একটা রম্বসের এরিয়া ম্যাক্সিমাম হবে যদি সেটা একটা স্কোয়ার হয়, ঠিক আছে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটাও বেশ সহজ একটা অঙ্ক রয়েছে তোমাদের জন্য। লেট ABC be an equilateral triangle with AB equal to 6 and the vertices x1 y1 x2 y2 x3 y3, then find the value of determinant of x1 y1 1 x2 y2 1 x3 y3 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে চারটে অপশন দেওয়া আছে। দেখো নর্মালি যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়া হলো কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ 36, অর্থাৎ 9√3 স্কোয়ার ইউনিট, ঠিক আছে। এটা হলো ডেল্টা এরিয়া। আবার এই যেহেতু এই ভ্যালুটা দেওয়া আছে, অর্থাৎ ডিটারমিনেন্টের সাহায্যে যদি আমরা এরিয়া বের করি, তাহলে হাফ অফ ডিটারমিনেন্ট x1 y1 1 x2 y2 1 x3 y3 1 ইকুয়াল টু তাহলে 9√3 হবে, ঠিক আছে। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু x1 y1 1 x2 y2 1 x3 y3 1 ইকুয়াল টু 18√3। তাহলে এর হোল স্কোয়ার যখন করে দেবো, অতএব এর ভ্যালুটা হয়ে যাবে কত? 18√3 তার হোল স্কোয়ার। 18 এর স্কোয়ার 324, একটু আগে একবার করেছিলাম, আর √3 হলো 3, তাহলে এটা হচ্ছে 972। আমাদের অপশান হয়ে যাচ্ছে অপশান সি, 972 হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। একদম সহজ অঙ্ক। পরবর্তী অঙ্কে চলে আসবো। এটাও আরেকটা ভালো অঙ্ক। বলেছে দ্য স্কোয়ার ABCD হোয়ার ABC অ্যান্ড D, এই চারটে পয়েন্ট দেওয়া আছে, আন্ডারগোজ দ্য ফলোয়িং ট্রান্সফরমেশন। বলছে এই ABCD এই পয়েন্টগুলো একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে, পরপর তিনটে ট্রান্সফরমেশন দেওয়া হয়েছে, এবং এই ট্রান্সফরমেশনগুলো যাওয়ার পরে ফাইনাল ফিগারটা কি হবে? স্কোয়ার হবে, রেক্ট্যাঙ্গেল হবে, না প্যারালালোগ্রাম হবে, না রম্বস হবে? তো আমরা আগে একটুখানি বুঝি যে এই ট্রান্সফরমেশনগুলো অ্যাকচুয়ালি কী হবে। দেখো ট্রান্সফরমেশন প্রথমটা দিয়েছে যে x1 যদি আমি থাকে প্রথম অবস্থায়, এই ট্রান্সফরমেশনের পরে সেটা yx হয়ে যাবে, অর্থাৎ 2,3 থাকলে সেটা 3,2 হয়ে যাবে। পরের ট্রান্সফরমেশনে xy যেটা থাকবে সেটা x + 3y, y হয়ে যাবে,
নেক্সট ট্রান্সফরমেশনে এক্স মাইনাস ওয়াই বাই টু এক্স প্লাস ওয়াই বাই টু হবে, অর্থাৎ এটা কিন্তু পরপর তিনটা হবে, আগে F1 হবে, তারপর F2 হবে, তারপর F3 হবে। তার মানে কি F3 F2 F1 আমরা কম্পোজিশন অফ ফাংশন পড়েছিলাম, সেই জিনিসটা কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে। তাহলে প্রথম অবস্থা আমি ধরে নিই এগুলো সব এক্স ওয়াই ছিল, এক্স কমা ওয়াই ছিল, তার ওপর F1 কাজ হবে প্রথম, তাহলে সেটা হয়ে যাবে কি F3 কাজ হবে, তার ওপর F2, আর এক্স আর ওয়াইটা F1টা যখন কাজ হচ্ছে তখন ওয়াই এক্স হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল ওয়াই এক্স ইকুয়াল টু F3। এবার F2 এর ওপরে কাজ করবে, এখন কিন্তু এই এক্সের জায়গায় ওয়াই চলে এসছে, ওয়াইয়ের জায়গায় এক্স চলে এসছে, তাহলে এখানটায় কী হবে দেখো এক্স প্লাস থ্রি ওয়াই, তাহলে এটাকে এক্স আর এটাকে ওয়াই ধরছি আমরা, এক্স প্লাস থ্রি ওয়াই মানে ওয়াই প্লাস থ্রি এক্স কমা এখানে ওয়াই আছে, ওয়াইটা ওয়াই আছে, তার মানে এই এক্সটা এক্সই থাকবে। এবার এই F3 যখন এর ওপর কাজ করবে, তাহলে F3টা কি এক্স আর ওয়াই থাকলে এক্স মাইনাস ওয়াই বাই টু, তার মানে এই দুটোর মাইনাস করে 2 দিয়ে ভাগ, তাহলে ট্রান্সফরমেশন করলে কি হয়ে যাচ্ছে, এই দুটো মাইনাস করবে, এটা মাইনাস এইটা করলে 2x প্লাস ওয়াই বাই টু, আর প্লাস যখন করব তখন 4x প্লাস ওয়াই বাই টু, এটা হয়ে যাবে আমাদের লাস্ট ট্রান্সফরমেশন, অর্থাৎ এক্স কমা ওয়াই থেকে ট্রান্সফর্ম হয়ে এটায় পরিণত হলো। তাহলে পয়েন্টগুলো আমার কি কি হলো দেখি, এ পয়েন্ট কি ছিল, এ পয়েন্ট ছিল 0 0, তাহলে সেটা ট্রান্সফর্ম হয়ে আমরা যদি মনে করি এ ড্যাশড হয়ে গেছে, তাহলে এ ড্যাশটা কী হয়ে যাবে দেখো 0 0 বসিয়ে দিলে অ্যাকচুয়ালি 0 0ই থাকবে, এগুলো 0 বসালে তো কোনো কিছু চেঞ্জ হবে না। তারপর বি কী ছিল, বি ছিল 2, 0, তাহলে এটা ট্রান্সফর্ম হয়ে বি ড্যাশড হয়ে গেল, এটা কি হচ্ছে 2, 0 অর্থাৎ 2 এক্সের জায়গায় 2 ওয়াইয়ের জায়গায় 0, তাহলে 2 দুগুণে 4 প্লাস 0 বাই 2, তাহলে 2, আর এটা কি হয়ে যাবে 4 দুগুণে 8 প্লাস 0 বাই 2, তাহলে 4। এখানে সি, সি কী ছিল 2, 2, সি কী হয়ে যাচ্ছে সি ড্যাশড, তাহলে এখানে হচ্ছে 4 প্লাস 2 বাই 2, 4 প্লাস 2 6 বাই 2 মানে 3, আর এটা হলো 4 দুগুণে 8 প্লাস 2 10 বাই 2 হলো 5। আর ডি কী হয়ে যাচ্ছে, ডি ছিল আমাদের 0, 2, 0, 2 কী হবে ডি ড্যাশে কনভার্ট হলে আমাদের হচ্ছে দেখো এটা 0, এটা 2 বাই 2 1, এখানেও 2 বাই 2 1, তাহলে 1, 1-এ কনভার্ট হয়ে গেল। তাহলে প্রত্যেকটা পয়েন্ট কিসে কিসে কনভার্ট হয়ে গেলে সেগুলো পেয়েছি। এবার আমরা ছোটোবেলায় 9, 10-এ যে অঙ্ক করেছিলাম যে এইগুলো থেকে স্কোয়ার, রম্বস, রেক্ট্যাঙ্গেল এগুলো হওয়ার শর্ত কী, এগুলো হওয়ার শর্ত কি আমাদের বাহুর দৈর্ঘ্যগুলো বের করতে হবে, এবং আমাদের আরেকটা জিনিস বের করতে হবে সেটা হলো কর্ণের দৈর্ঘ্য, কারণ কর্ণের দৈর্ঘ্যের ডিফারেন্সের জন্য কিন্তু স্কোয়ার, রম্বস, রেক্ট্যাঙ্গেল এগুলো হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য এ ড্যাশড বি ড্যাশড কী হবে √2² প্লাস 2² প্লাস 4² অর্থাৎ 4 4 4, আর এটা হলো 16 20 √20। আচ্ছা বি ড্যাশড সি কত হচ্ছে, সি ড্যাশড বি ড্যাশড সি ড্যাশড মানে এটা 2 - 3 1, তাহলে 1² 1 প্লাস 4 - 5 1, তাহলে এটা 1² 1 অর্থাৎ √2। আচ্ছা আরেকটা কি, এবার সি ড্যাশড ডি ড্যাশড, সি ড্যাশ ডি ড্যাশড কী হবে সি ড্যাশ ডি ড্যাশ, তাহলে 3 - 1 2, 2² হলো 4 প্লাস 5 - 1 4, 4² হলো 16 অর্থাৎ √20। আর ডি ড্যাশ এ ড্যাশ, ডি ড্যাশ এ ড্যাশ এটা কি হবে এখানে 1² 2, তাহলে 1 + 1 2 হয়ে যাচ্ছে, তাহলে √2। দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান হলো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান হলে কি হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে অথবা সামান্তরিক হতে পারে। তাহলে আয়তক্ষেত্র হলে কর্ণের দৈর্ঘ্য দুটো সমান হবে, সামান্তরিক হলে কর্ণের দৈর্ঘ্য দুটো আলাদা হবে। তো কর্ণ কী হবে এসি, তাহলে এ ড্যাশ সি ড্যাশ বের করো, এ ড্যাশ সি ড্যাশ কত হবে এইটা আর এইটা, তাহলে 3 3 9, 9 + 25 = √34। আর বি ড্যাশ ডি ড্যাশ এটা কি হবে বি ড্যাশ ডি ড্যাশ 2 - 1 1 প্লাস 4 - 1 3 3² 9, তাহলে √10। তাহলে দুটো দেখো আলাদা হচ্ছে, তাহলে কর্ণর দৈর্ঘ্য আলাদা কিন্তু বাহু বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে সেটা হয়ে যাবে একটা প্যারালালোগ্রাম। ঠিক আছে, অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, কারণ এইখান থেকে কনভার্ট করে তারপরে আসতে হবে। ঠিক আছে,
একটু বড় হয়ে গেছে, কিন্তু তোমাদের এই জিনিসগুলো কিন্তু করতে হবে, একটু টাইম কিছু কিছু অঙ্কে দিতে হবে, ঠিক আছে। পরবর্তী অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখো এম ইজ দ্য মিড পয়েন্ট অফ সাইড এ বি of a equilateral triangle ABC. P is a point on BC such that AP plus PM is minimum. If AB equal to 20, then AP plus PM is, চারটে পয়েন্ট দেওয়া আছে, চারটে অপশন দেওয়া আছে। খুব ভালো একটা অঙ্ক দেখো, বলছি এম ইজ দ্য মিড পয়েন্ট অফ সাইড এবি। আগে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি আঁকি আমরা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা আমি ধরে নিচ্ছি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এ বি সি, এবং এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। এবি এর মিড পয়েন্ট হলো এম। বলছে যে পি ইজ এ পয়েন্ট অন বিসি, মনে করো এইখানটা হলো পি পয়েন্ট আছে অন বিসি, সাচ দ্যাট এপি প্লাস পিএম ইজ মিনিমাম। এপি অর্থাৎ এ পি প্লাস পিএম, এটা হলো মিনিমাম হবে ইফ এবি ইকুয়াল টু 20। এবি যদি 20 হয় তাহলে এটা 10, এটাও 10, দেন এপি প্লাস পিএম এর ভ্যালু আমাদের এপি প্লাস পিএম ভ্যালু বের করতে হবে। দেখো সরাসরি আমরা এপি এর মান পাচ্ছি না, পিএম এর মানও পাচ্ছি না, কারণ এটা পি বিন্দুটা কোথায় অবস্থান করছে আমরা এক্স্যাক্টলি জানি না, অর্থাৎ পি বিন্দুটা এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, যেদিকে খুশি হতে পারে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এর একটা ঠিক রিফ্লেকশন এদিকে নিতে হবে, অর্থাৎ এ পয়েন্টের রিফ্লেকশন এইদিকে একটা মনে করো, সেইটা হলো এই পয়েন্ট, তাহলে এখানে এ ড্যাশ নাম দিয়ে দিলাম একটা, এবং তাহলে এই এম বিন্দুর রিফ্লেকশন এখানে এম ড্যাশ পড়বে। আমরা এ পি এম যদি যোগ করে দিই, যেখানে এই পি এম ইকুয়াল টু পি এম ড্যাশ হতে হবে, পি এম ইকুয়াল টু পি এম ড্যাশ, ঠিক আছে। এবার এই ডিস্টেন্সটা এ পি এম ড্যাশ, এ পি এম ড্যাশ, এটা এপি প্লাস পি এম ড্যাশ, এটা তখনই একদম মিনিমাম হবে যদি এ পি এম স্ট্রেট লাইনে থাকে, এ পি এম ড্যাশ একটি সরল রেখা থাকে, ইন স্ট্রেট লাইন, ইন স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনে থাকলে এটা সবচেয়ে মিনিমাম হবে, কারণ এমটা তো, এম ড্যাশটা তো ফিক্সড, জাস্ট এখানে যে মধ্যবিন্দু এটাও 10, তাহলে এটাও 10 এর মধ্যবিন্দু। এবার পিটা যদি এদিকে থাকে তাহলে দেখো বেশি হয়ে যাবে ডিস্টেন্সটা, একমাত্র যদি এটা সরল রেখার মধ্যে থাকে তাহলে এই ডিস্টেন্সটা মিনিমাম হবে। এবার আমরা এই এপি এ এম ড্যাশ এর ভ্যালুটা কি করে বের করব, এর ভ্যালুটা কি করে বের করব, এই ভ্যালুটা বের করার জন্য আমাদের কোসাইন সূত্র বের করতে হবে, কোস ফর্মুলা অন এ বি এম ড্যাশ, অন ট্রায়াঙ্গেল এ বি এম ড্যাশ। তাহলে এ বি এম ড্যাশ এই ট্রায়াঙ্গেলের মধ্যে কোসাইন ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। কোসাইন ফর্মুলা কোথায় আছে, ত্রিভুজের ধর্মাবলী ক্লাস 11-এ ছিল আমাদের। সেখানে কি ছিল, সেখানে ছিল যে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc কস থিটা, ঠিক আছে। এই কস থিটাটা কি, বি এবং সি এর মধ্যে দূরত্ব। দেখো এ বলতে এখানটা আমরা এ এম ড্যাশ, তাহলে আমরা এখানে এ এম ড্যাশ তার স্কোয়ার ইকুয়াল টু কি লিখব, এ বি স্কোয়ার প্লাস বি এম ড্যাশ স্কোয়ার মাইনাস 2ab ইন্টু বি এম ড্যাশ কস থিটা। এখানে দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ছিল, তাহলে এটা একটা ইকুইল্যাটারাল, এটাও ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কি হয়, প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়, তাহলে এটাও 60, এটাও 60, টোটাল হয়ে গেল 120, তাহলে 120 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো আমরা দেখো সব কটার ভ্যালু জানি, কিন্তু এ বি এর ভ্যালু আমাদের বলেই দেওয়া আছে, এ বি 20, তাহলে 20 স্কোয়ার 400 প্লাস বি এম ড্যাশ এইটুকু 10, কারণ এইটা যা এটাও তাই, তাহলে 100 মাইনাস 2 ইন্টু এটা 20 ইন্টু 10 ইন্টু কস 120 ডিগ্রি মানে মাইনাস হাফ, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে প্লাস, তাহলে এখানে 400 প্লাস 100 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এখানে কত 200,
তাহলে হয়ে যাচ্ছে দেখো কত 700, তাহলে এ এম ড্যাশ হয়ে গেল 700, তাহলে এ এম ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে কত 10√7। এই এ এম ড্যাশটি তো এপি প্লাস পিএম, অর্থাৎ মিনিমাম ভ্যালু হলো 10√7। খুব ভালো একটা অঙ্ক। দেখো এই জায়গাটা না বুঝতে পারলে কিন্তু খুব সমস্যা হবে। যদি বুঝতে না পারো আরও একবার ভালো করে তোমরা বুঝতে হবে যে আমরা এই ট্রায়াঙ্গেলের ঠিক রিফ্লেকশন একটা ট্রায়াঙ্গেল এখানে নিয়ে নিয়েছি এবং এই বিন্দুটা এই দুটোরও মাঝখানের বিন্দু এম ড্যাশ হবে। এবার এই পি বিন্দুটার এ থেকে পি এর দূরত্ব যা, পি থেকে এম এর দূরত্ব এবং পি থেকে এম ড্যাশের দূরত্ব একই হবে। তাহলে এইটা প্লাস এইটার যা দূরত্ব এপি প্লাস পিএম এর দূরত্ব সমান হবে। তাহলে এই যদি এ এম ড্যাশ এই স্ট্রেট লাইনের বাইরে যদি পি হয় তাহলে তো ডিস্টেন্স বেশি হয়ে যাবে, একমাত্র এই স্ট্রেট লাইনের ওপরে যদি হয় তাহলেই সবচেয়ে কম ডিস্টেন্স হবে। সেই ধর্ম দিয়েই আমরা অ্যান্সারটা বের করেছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে। নেক্সট অঙ্ক, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, লেট এস বি দ্য সেট অফ অল ভ্যালুজ অফ আলফা সাচ দ্যাট দ্য পয়েন্টস alpha, 6, -5, 0, 5, 0 forms an isosceles triangle. Then the value of summation alpha square over alpha belongs to S is, অর্থাৎ আলফার ভ্যালুগুলো বের করতে হবে যার জন্য এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তো সিম্পলি আগে আমরা এটার নাম দিয়ে দিই। এ হলো আলফা, 6, বি হলো -5, 0 আর সি হলো 5, 0। তাহলে আমরা এ বি এর দৈর্ঘ্য বের করি। এ বি এর দৈর্ঘ্য এ বি স্কোয়ারই রেখে দিই। তাহলে আলফা প্লাস 5 তার স্কোয়ার প্লাস 36। আচ্ছা, বিসি স্কোয়ার এর হবে কত, এই দুটোর মধ্যে যদি করি এটা করলে শুধু 100 হয়ে যাবে। আবার এসি স্কোয়ার যদি করি তাহলে আলফা -5 তার হোল স্কোয়ার প্লাস 36। তাহলে এখান থেকে আলফার ভ্যালুগুলো আমাদের যদি বের করতে হয় তাহলে কি এই দুটোর থেকে একটা বেরোতে পারে এবং এই দুটোকে ইকুয়াল করলে আরেকটা বেরোতে পারে, আবার এই দুটোকে ইকুয়াল করলে আরেকটা বেরো, কারণ কোনটা সমান সেটা তো আমরা জানি না। তাহলে এই দুটো অথবা এই দুটো। তাহলে প্রথম এ বি স্কোয়ার ইকুয়াল টু যদি বিসি স্কোয়ার করি তাহলে কি হবে, দেখো আলফা প্লাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 64। তাহলে আলফা ইকুয়াল টু +-8 -5 দিস ইকুয়ালস টু আলফার ভ্যালু কত হয়ে যাচ্ছে, একটা হচ্ছে দেখো 3, -13। এটা হচ্ছে যদি এই দুটো সমান হয়। এবার যদি নিচের দুটো সমান হয় তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এটা যদি সমান হয় তাহলে কি হবে, আলফা -5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 64 মানে 8 স্কোয়ার। দিস ইমপ্লাইজ আলফা ইকুয়াল টু কত হবে 5 +-8। তাহলে এখান থেকে আলফার ভ্যালু কত বেরোচ্ছে, দেখো 13 আর একটা হলো -3। তাহলে চারটে ভ্যালু হয়ে গেল। আরও বেরোতে পারে এই দুটো যদি সমান হয়, তাহলে এই দুটো সমান হলে আলফা +5 ইকুয়াল টু আলফা -5 হতে হবে। তার মানে আলফা ইকুয়াল টু 0 হলেই একমাত্র সেটা সম্ভব, তাই তো। আলফা ইকুয়াল টু যদি 0 হয় তাহলেই এটা সম্ভব। তাহলে আলফার কতগুলো মান বেরোলো, 1, 2, 3, 4, 5টা। তাহলে সামেশন আলফা স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 0 দিয়ে আমাদের 0 প্লাস 3 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার প্লাস -13 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 9, দুটো 9, তাহলে 2, 9 + 169 অর্থাৎ 2 × 178 ইকুয়াল টু 356। তাহলে আমাদের অ্যান্সার দেখো অপশান এ। খুব ভালো অঙ্ক, বুঝতে পারলে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আজকে আমরা করছি বেশ ইন্টারেস্টিং অঙ্ক এবং প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু টুইস্ট অ্যান্ড ট্রিক্স রয়েছে। এরকম ধরনের অঙ্কই কিন্তু আমাদের পরীক্ষা দেবে। একদম সহজ অঙ্ক হয়ে যাবে সে দু একটা তো থাকবে, কিন্তু কিছু কিছু অঙ্ক থাকবে যেগুলো কিন্তু বেশ কঠিন, আমাদের মাথা ঘামাতে হবে। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক দেখো, এইটাও অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ভালো। লেট ও 0, 0, P 3, 4 and Q 6, 0 be the vertices of PQR. OPQ. The point R inside OPQ is such that the triangles OPR, PQR and OQR are of equal area. The points is such that the point S, এটা আরেকটা একটা পয়েন্ট। তাহলে পয়েন্ট কটা আছে, দুটো আছে, একটা R আছে একটা S আছে। হ্যাঁ,
such that OS is equal to PS is equal to QS, then find RS. তো এই পয়েন্টগুলো কিন্তু একটা বিশেষত্ব আছে, দেওয়া আছে কিসের জন্য আমি বলছি। ও হলো 0 0, P হলো 3,4 আর Q হলো 6,0। এবার আমি মনে করছি এটা হলো সেই ট্রায়াঙ্গেল ও পি কিউ। বলছে আর হলো একটা পয়েন্ট যেটা তিনটে ট্রায়াঙ্গেলে বিভক্ত করে দিয়েছে যাদের এরিয়া ইকুয়াল। এটা কোন পয়েন্ট হয়? এটা ভরকেন্দ্র অর্থাৎ সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড কি হয় মনে করো, এইটা যদি হয় ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্র থেকে যদি আমরা, এটা হলো আমরা পয়েন্টটা আর, ভরকেন্দ্র একটা ত্রিভুজকে তিনটে সমান অংশে ভাগ করে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে আর ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্র হয়ে গেল আর, তাহলে আর এর স্থানাঙ্ক কি? তিনটে যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 3 আর 6 যোগ করে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, আর একটা হলো 4/4/3। এটা হলো আর এর পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এরপর বলেছে যে আরও একটা পয়েন্ট আছে এস, সাচ দ্যাট OS ইকুয়াল টু PS ইকুয়াল টু QS। অর্থাৎ এস যদি এখানে একটা পয়েন্ট থাকে বা অন্য কোথাও, ধরো ও থেকে এস এর দূরত্ব, এস থেকে কিউ এর দূরত্ব, মনে করো এস এখানটায় আছে কোথাও, এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, তার মানে এটা একটা পরিকেন্দ্র না? পরিকেন্দ্রই তো, পরিকেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দু দূরত্ব সমান হয়, অর্থাৎ সার্কাম সেন্টার। এই সার্কাম সেন্টার আমরা কি করে বের করব? এস। তাহলে এস এর স্থানাঙ্ক আমরা ধরে নিই x, y। তাহলে যেহেতু OS, OP আর PS এগুলো সমান, তাহলে OS স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার PS স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 তার হোল স্কোয়ার, এবং QS স্কোয়ার হলো x মাইনাস 6 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই তিনটে সমান, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? OS স্কোয়ার ইকুয়াল টু PS স্কোয়ার যদি লিখি, সেখান থেকে দেখো আমাদের কি আসবে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো কেটে যাবে, এখান থেকে থাকবে কি? আগে আমরা এই দুটো করি, তাহলে ওয়াই স্কোয়ারও কেটে যাবে। এটা QS স্কোয়ার করি, তাহলে দেখো আমাদের সুবিধা হবে। এইখান থেকে একটা x স্কোয়ার কেটে যাবে, থাকবে -12x প্লাস 36 ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ এখানটায় x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার আর x স্কোয়ার কেটে যাবে। তো সিম্পলি এখান থেকে x ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে 3। ঠিক আছে, x ইকুয়াল টু 3 বেরিয়ে গেল। এবার আমরা y এর ভ্যালু বের করার জন্য অন্য আরেকটার সঙ্গে সমান করি। আমরা OS স্কোয়ার ইকুয়াল টু PS স্কোয়ার যদি করি, সেখান থেকে দেখো আমরা কি কাটবে? x স্কোয়ার ওয়াই স্কোয়ার তো কেটে যাবে, তাহলে -6x প্লাস 9 প্লাস এইখানটা থাকবে কি? -8y প্লাস 16 ইকুয়ালস টু 0। তো সেখান থেকে x ইকুয়াল টু 3 বসিয়ে দিলে 3 6 18, তাহলে -18 প্লাস 9, তাহলে হচ্ছে -9, এখানে হলো প্লাস 16, তাহলে হচ্ছে প্লাস 7 ওপাশে গেলে, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 7/8। তাহলে দেখো সিম্পলি আমরা এস এর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এস এর স্থানাঙ্ক বেরিয়ে গেল আমাদের 3,7/8। তাহলে এস এবং আর দুটো স্থানাঙ্ক পেয়ে গেছি, অতএব আর এস ইকুয়াল টু হয়ে যাবে √, এই দুটো তো x এর কোঅর্ডিনেট সেম, তাহলে 3 - 3 0 হয়ে যাবে, আমাদের দরকার নেই। 4/3 - 7/8 তার হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার করলে তো জাস্ট স্কোয়ারটা উঠেই যাবে। তো এখানটা হচ্ছে 3 8 24, তাহলে এটা হচ্ছে 4 8 32 মাইনাস 3 8 24, তাহলে 8 একটা ভুল হলো, 3 7 এটা 21, তাহলে 32 থেকে 21 বাদ দিলে 11/24। অ্যান্সার আমাদের অপশান ডি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো পরিকেন্দ্র বের করার কিন্তু অনেক জায়গায় অনেক রকম সূত্র আছে, কিন্তু এই সূত্রটাই আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি এবং এটা দিয়ে অ্যাপ্লাই করলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো একটুখানি অঙ্ক তো করতেই হবে, কিছু কিছু জায়গায় অঙ্ক তো করতেই হবে, যেহেতু এই চ্যাপ্টারগুলো থেকে বেশি অঙ্ক আসে, তো প্র্যাকটিসও কিন্তু বেশি করতে হবে। ঠিক আছে, পরবর্তী আরও কিছু অঙ্ক করব। নেক্সট অঙ্ক খুব সহজ, আরও একটা অঙ্ক। এ একটা বিন্দু বলে দেওয়া আছে 3x1 3y1
B 3x2 3y2 C 3x3 3y3 are the vertices of a triangle with orthocenter H at x1 plus x2 plus x3 comma y1 plus y2 plus y3 then find the angle ABC। দেখো অর্থোসেন্টারটা আমাদের দেওয়া আছে, কিন্তু যেই পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো এমন একটা খুব সিমিলার টাইপের কিছু একটা দেওয়া আছে, সেখান থেকে আমরা যদি জি বের করি অর্থাৎ ভরকেন্দ্র বের করি, তাহলে জি এর স্থানাঙ্ক কত হয়ে যাবে 3x1 প্লাস 3x2 প্লাস 3x3 বাই 3 আর 3y1 প্লাস 3y2 প্লাস 3y3 বাই 3। তাহলে অতএব জি হয়ে গেল x1 প্লাস x2 প্লাস x3 কমা y1 প্লাস y2 প্লাস y3। তার মানে কি এইচ এবং জি একই বিন্দু আর ইজ সেম বা আর সেম। তাহলে অর্থোসেন্টার এবং ভরকেন্দ্র এক কখন হয়, একমাত্র যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়, অর্থাৎ π/3 হয় প্রত্যেকটা অ্যাঙ্গেল, ইচ অ্যাঙ্গেল। অপশন আমাদের বি π/3। খুব সহজ অঙ্ক, জাস্ট আমাদের এখানে দেখতে হবে যে ভরকেন্দ্র এবং লম্ববিন্দু দুটো সেম, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। পরবর্তী অঙ্কে চলে আসবো। নেক্সট অঙ্ক দেখো, দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস এ বি x1 y1 অ্যান্ড x2 y2 হোয়ার a x1 x2 are in GP with common ratio r and b y1 y2 are in GP with common ratio s। তাহলে আমাদের এরিয়াটা বের করতে বলেছে। তো সিম্পলি যেহেতু a x1 x2 in GP with common ratio r, তাহলে x1 equal to a r, x2 equal to a r square, similarly y1 equal to b s আর y2 equal to b s square। তাহলে আমাদের যে ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু মডিউলাসের মধ্যেই রাখবো, সেটা a ইন্টু পয়েন্টগুলো যদি একটুখানি লিখে নিই তাহলে আমাদের সুবিধা হবে, অর্থাৎ a কমা b, তারপরেরটা হয়ে যাবে a r কমা b s, তারপরেরটা হয়ে যাবে a r স্কোয়ার কমা b s স্কোয়ার। এবার আমাদের ক্ষেত্রফল হলো হাফ a ইন্টু বি এস মাইনাস বি এস স্কোয়ার প্লাস তারপরে এটা এ আর ইন্টু বি এস স্কোয়ার মাইনাস বি প্লাস এ আর স্কোয়ার ইন্টু বি মাইনাস বি এস। এবার এটাকে জাস্ট আমরা সিম্পলিফাই করবো। দেখো এখান থেকে এ প্রত্যেকটার মধ্যে এ আছে, এ কমন নিতে পারবো, প্রত্যেকটার মধ্যে বি আছে, বি কমন নিতে পারবো, তাহলে এ বি কমন নিয়ে রাখলাম। তাহলে এইখানটায় আমাদের কি এই দুটো থেকে একটা এস কমন যাবে, 1 মাইনাস এস থাকবে প্লাস আর ইন্টু এখানে এস স্কোয়ার মাইনাস 1, তাহলে এস প্লাস 1 ইন্টু এস মাইনাস 1 থাকবে প্লাস এখানটার থেকে আর স্কোয়ার 1 মাইনাস এস রয়েছে। এবার দেখো এখান থেকে যদি একটা মাইনাস লিখি তাহলে 1 মাইনাস এস বা এস মাইনাস 1 আমরা একবারে কমন নিতে পারি। তো 1/2 এ বি এস মাইনাস 1 যদি কমন নিই সবগুলো থেকে, তাহলে এখানটায় থাকবে মাইনাস এস, তারপরেরটা এস মাইনাস 1 কমন নিয়েছি প্লাস আর ইন্টু এস প্লাস 1 মাইনাস আর স্কোয়ার, তাই তো। সিম্পলি এবার এ বি ইন্টু এস মাইনাস 1, এস মাইনাস আর এটা এস আর হয়ে যাবে। দেখো এখান থেকে যদি আমরা মাইনাস এস কমন নিই তাহলে 1 প্লাস আর থাকবে, আচ্ছা এই দুটো থেকে 1 মাইনাস আর থাকবে, আর এখানটা আর মাইনাস আর স্কোয়ার, তাহলে মাইনাস আর যদি কমন নিই প্লাস আর যদি কমন নিই 1 মাইনাস আর থাকবে। তাহলে আমাদের কি হচ্ছে ব্যাপারটা, এখানটা হাফ ইন্টু এ বি এস মাইনাস 1, এটা 1 মাইনাস আর এটা হলো আর মাইনাস এস। দেখো কোন অপশানটা আমাদের এ বি এস মাইনাস 1, এই দুটো জাস্ট দুটো সাইন কমন নিলে তাহলে অপশন আমাদের আসছে সি। ঠিক আছে, তো অঙ্কটা হয়ে গেল। পরবর্তী অঙ্কে চলে আসবো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আজকের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে দেখো, এ স্ট্রেট রড লেন্থ 3L ইউনিট স্লাইডস উইথ এন্ড এ অ্যান্ড বি অলওয়েজ অন দ্য এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভলি, দেন দ্য লোকাস অফ দ্য সেন্ট্রয়েড। বলছে কি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমরা এঁকে ফেলি,
বলছে একটা স্ট্রেট রড রয়েছে যেখানে এ অ্যান্ড বি হলো এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে রয়েছে, এটা স্লাইড করছে। এবং কিভাবে স্লাইড করছে, যে এর এ পয়েন্ট এবং বি পয়েন্ট অর্থাৎ এন্ড পয়েন্ট দুটো অলওয়েজ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যেই থাকবে, ওয়াই অ্যাক্সিসের ওপরেই থাকবে। তাহলে তার যে সেন্ট্রয়েডটা, সেই সেন্ট্রয়েডটার অর্থাৎ ভর কেন্দ্রের লোকাস আমাদের বের করতে হবে। এটা 0 0, আমরা এই বিন্দুটা ধরে নিই a, 0 আর এটাকে ধরবো 0, b আর এই লেন্থটা হলো আমাদের 3l। ঠিক আছে, তাহলে এটা অতিভুজ, এইটা হলো a একক, এটা হলো b একক। তাহলে এর সেন্ট্রয়েডটা কত হচ্ছে, g হচ্ছে হলো এই তিনটে যোগ করে a/3, b/3। ঠিক আছে, যেহেতু আমরা লোকাস বের করবো, এটা ইকুয়াল টু আমরা যদি h কে ধরে নিই, তাহলে h ইকুয়াল টু 3h ইকুয়াল টু a, আবার 3k ইকুয়াল টু হলো b। আবার এই এ বি এর মধ্যে সম্পর্ক কি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3l তার স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাইজ 8 জায়গায় বসিয়ে দাও, 9h স্কোয়ার প্লাস 9k স্কোয়ার ইকুয়াল টু 9l স্কোয়ার। দিস ইমপ্লাইজ h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল টু l স্কোয়ার। অর্থাৎ লোকাসটা কী হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। লোকাস হয়ে যাচ্ছে আমাদের অপশান বি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। পরবর্তী অঙ্কে চলে আসি। পরবর্তী অঙ্ক, বাই ট্রান্সলেশন অফ অ্যাক্সিস দ্য ইকুয়েশন এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0 চেঞ্জড অ্যাজ এক্স ওয়াই ইকুয়াল টু সি, দেন ফাইন্ড সি। তো আমাদের এক্স ইকুয়াল টু আমরা ধরে নিলাম এক্স প্লাস আলফা, অর্থাৎ এক্স প্লাস আলফা, আমরা আলফা বিটাতে চেঞ্জ করছি অরিজিনটাকে, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস বিটা। তাহলে এখানে যদি সিম্পলি বসিয়ে দিই তাহলে কি হবে, এক্স প্লাস আলফা ইন্টু ওয়াই প্লাস বিটা মাইনাস এক্স প্লাস আলফা প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস বিটা মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এইখানটায় আমাদের আসছে হলো এক্স ওয়াই ইকুয়াল টু সি, অর্থাৎ এক্সের টার্ম অর্থাৎ এক্সের কোএফিসিয়েন্ট এবং ওয়াইয়ের কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0। তো সিম্পলি আমাদের এক্স ওয়াই এই জায়গাটায় শুধু আসবে, তাহলে এখানটায় এক্স ওয়াই চলে আসলো। আর এইখানটায় কি আসছে, বিটা এক্স, আর এইখানটায় দেখো আরও একটা এক্স আছে, এখানে মাইনাস এক্স আছে, তাহলে বিটা মাইনাস 1 ইন্টু এক্স। এটা হলো আমাদের একটা অংশ। আরেকটা কি আসবে, আরেকটা আসবে দেখো এই আলফা ওয়াই, তাই তো এখানে আলফা ওয়াই আসবে, আবার এখানে 2y আছে, তাহলে সেখান থেকে যদি আমরা y কমন নিই তাহলে আলফা প্লাস 2, এবং একদম ধ্রুবক সংখ্যাগুলো কি আসবে, এইখান থেকে আলফা বিটা, এখানে মাইনাস আলফা, এখানে প্লাস 2 বিটা মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এইটা ইকুয়াল টু 0 এবং এইটা ইকুয়াল টু 0, তাহলে বিটা ইকুয়াল টু 1 হচ্ছে একটা, আলফা ইকুয়াল টু মাইনাস 2 হচ্ছে, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, অর্থাৎ আলফা বিটা মাইনাস আলফা প্লাস 2 বিটা মাইনাস 6 ইকুয়াল টু কী লিখতে পারি, এখানটা বিটা আলফা হচ্ছে মাইনাস 2, এখানটা হচ্ছে প্লাস 2, এখানটা হচ্ছে প্লাস 2 মাইনাস 6, তাহলে হচ্ছে কত, মাইনাস 8 প্লাস তাহলে মাইনাস 4, তাই তো। তাহলে এক্স ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 4, তাহলে সি ইকুয়াল টু, দেয়ারফর সি ইকুয়াল টু হচ্ছে আমাদের 4, অপশান। এটাও খুব ভালো অঙ্ক। ঠিক আছে, পরপর অঙ্কগুলো করতে থাকবো, আরও 2-4টে অঙ্ক আজকে করব। আরও একটা খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি কোঅর্ডিনেট অফ বি ইজ 0 0, AB equal to 2 and angle ABC equal to π/3 and the midpoint of BC equal to 2, 0, the centroid of the triangle। দেখো দুটো জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট দেখার, সেটা হলো আগে ট্রায়াঙ্গেলটা যদি আমরা আঁকি, এটা বি ABC, ABC, বি হলো 0 0 আর AB হলো 2 একক, এবং এই বিসি এর মধ্যবিন্দু বলে দিয়েছে 2, 0, তাহলে এটা হলো 2, 0। একটা জিনিস লক্ষ্য করো যে এর ওয়াই অক্ষর অংশটা দুটোর ক্ষেত্রে 0, তার মানে কি যে এই বিসি যেই স্ট্রেট লাইনটা এটা এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে, দুটো বিন্দুই হলো 0 0, এটা 0 0 মূল বিন্দু, আর এটা 2, 0, এটা এক্স অ্যাক্সিসের ওপরে আরও একটা বিন্দু, তাহলে এই বিসি সরলরেখাটা একটা এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে, এবং এই অ্যাঙ্গেলটা হলো π/3। এখান থেকে যদি আমি একটা লম্ব টানি,
যদি লম্ব টানি এটা 2 একক, তাহলে আমাদের এই এ বিন্দুটা বের করতে হবে, এ বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। অর্থাৎ আমাদের কি করতে হবে, এখানে যদি আমি অক্ষটা আঁকি, অর্থাৎ কোনো স্থানাঙ্ক, এই এ বিন্দু স্থানাঙ্ক রয়েছে, অর্থাৎ আমাদের এই বি এইটুকু জানা আছে, এইটা জানতে হবে এবং এইটা জানতে হবে। তাহলে এইটা কি হয়, এক্স, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। অর্থাৎ এখানে যদি আমি একটা এম নাম দিয়ে দিই, বি এম বাই এ বি ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ কস থিটা কস পাই বাই 3। দিস ইমপ্লাইজ বি এম ইকুয়াল টু হয়ে গেল, এ বি হলো 2 কস পাই বাই 3 মানে কস 60 ডিগ্রি ভ্যালু হলো হাফ, তাহলে হলো 1। একই রকমভাবে আমরা এ এম বের করব, এ এম ইকুয়াল টু হয়ে যাবে 2 ইন্টু সাইন 60 ডিগ্রি, সাইন 60 হলো √3/2, তাহলে এটা হয়ে গেল √3। অর্থাৎ এ বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল 1, তাহলে এ হয়ে গেল 1, বি হয়ে গেল 0, 0 এবং সি হয়ে গেল, আচ্ছা আরও একটা জিনিস, আমার সি বিন্দু স্থানাঙ্ক বের করিনি, এইটুকু 2 একক, তাহলে এক্স অক্ষের ওপরেই যেহেতু অবস্থিত, তাহলে এটা কত হয়ে যাবে, সম্পূর্ণটা 4 একক অর্থাৎ 4, 0, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক 4, 0। তাহলে সেন্ট্রয়েড জি হয়ে যাবে কত, 3টে যোগ করে 4 আর 1 5, তাহলে 5/3, আর একটা হলো √3/3 বা 1/√3, 5/3, একটা হলো 1/√3। অপশান কি আছে, অপশান বি আছে হলো এটা। তাহলে এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, বুঝতে পেরেছো নিশ্চয়ই। পরবর্তী অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক দেখো, বলছে ত্রিভুজ ট্রায়াঙ্গেল এবিসি E and F are the points on AC and AB respectively. The lines BE and CF intercept at P of if area of BPE equal to 5, এটা BPF হবে, BPF equal to 5 and area of PFAE equal to 22 and CPE equal to 8, then the area of BPC is। তো আগে আমরা ত্রিভুজ ছবিটা এঁকে নিই, নয়তো বোঝানো মুশকিল। দেখো এবিসি ত্রিভুজ, এটা মনে করলাম এটা হলো ই আর এফ হলো, এসি এর মধ্যবিন্দু হলো ই আর এটা হলো এফ, এবং এরা ইন্টারসেপ্ট করেছে পি বিন্দুতে, এটা হলো পি বিন্দু। আমাদের এখানে দেওয়া আছে কি কি, বলছে এরিয়া বিপিএফ, তাহলে বিপিএফ এটা হলো 5 একক, আরেকটা দেওয়া আছে পিএফএই, এই টোটালটা হলো 22 আর এইটা হলো 8 একক। তাহলে এই বিপিসি এই অংশটার ক্ষেত্রফল কত? দেখো আমরা এটা করার জন্য সরাসরি আমরা তো এই টোটালটার ক্ষেত্রফল বের করে বিয়োগ করে দিলেই হয়ে যায়, কিন্তু আমরা সেটা পারবো না। আমরা এখান থেকে ভাগ করে নিচ্ছি। ভাগ যদি করে নিই তাহলে এটাকে ধরলাম ল্যামডা, এটাকে তাহলে 22 মাইনাস ল্যামডা, এবং এই বিপিসি ট্রায়াঙ্গেল বিপিসি এর ক্ষেত্রফল ধরলাম এক্স একক। ঠিক আছে, আমরা প্রথমে এই স্ট্রেট লাইনটার কথা ভাবি, অর্থাৎ বিই, এটা মনে করো নেই, এই বিন্দুটা নেই মনে করো। তাহলে তাহলে এই পি বিন্দুটার অবস্থানের জন্য কি কি এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা, 4টে ট্রায়াঙ্গেল হচ্ছে। এই ট্রায়াঙ্গেলগুলোর মধ্যে একটা রিলেশন আমরা পেতে পারি। কীরকম? এই ট্রায়াঙ্গেল দুটোর এক্স বাই এই দুটোর ক্ষেত্রফল যোগ করলে কত হবে? 5 প্লাস ল্যামডা ইকুয়াল টু, এখানেও এই দুটো রেশিওর সমান হবে, অর্থাৎ এক্স বাই 5 প্লাস ল্যামডা ইকুয়াল টু, এটা এই পি অর্থাৎ বিই এর যে পাশে এক্স আছে এখানটা আছে 8 বাই 22 মাইনাস ল্যামডা, এটা আসলে একটা অংশ। আবার এবার যদি আমরা এই স্ট্রেট লাইনটার কথা ভাবি তাহলে সেক্ষেত্রেও আমাদের এই এক্সের সঙ্গে তখন এইটাকে আমরা যদি এরকম মুছে দিই তাহলে এক্স বাই এই দুটো যোগ করলে কত হবে? 30
মাইনাস ল্যামডা ইকুয়াল টু এই দুটোর আবার বাই হবে, অর্থাৎ 5/λ। ঠিক আছে, এবার এই দুটো থেকে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে। আগে যদি আমরা ল্যামডার ভ্যালু বের করতে পারি, এক্সটাকে অমিট করা আমাদের সহজ হবে। কি হবে, জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাবে। দেখো এই 30 মাইনাস ল্যামডা বাই 5 প্লাস ল্যামডা ইকুয়াল টু, তাহলে এটা ওপরে চলে যাবে 8 ল্যামডা বাই 5 ইন্টু 22 মাইনাস ল্যামডা। কোনাকুনি গুণ করে দিই আমরা, তাহলে এই দুটো গুণ করলে 40 ল্যামডা প্লাস 8 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু, এখানে কত হচ্ছে 110 ইন্টু 30, তাহলে 3300 মাইনাস, আচ্ছা এই জায়গাটা আমি গুণটা পরে করছি, 30 মাইনাস ল্যামডা আর এটা হলো 110 মাইনাস 5 ল্যামডা। তো এইখানটা আরেকটু সিম্পলিফাই করলে 40 ল্যামডা প্লাস 8 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু, এবার এটা গুণ করে দিই, দেখো 0033 মাইনাস 150 ল্যামডা মাইনাস 110 ল্যামডা প্লাস 5 ল্যামডা স্কোয়ার। তো এখান থেকে আমাদের ল্যামডা ভ্যালু কি সব এক পাশে নিয়ে আসছি, তাহলে হচ্ছে দেখো 3 ল্যামডা স্কোয়ার, আর এটা হচ্ছে কত 260, এ পাশে আসলে আরও যোগ হয়ে যাবে, তাহলে 300 ল্যামডা মাইনাস 3300 ইকুয়াল টু 0। 3 কমন নিয়ে কেটে দিলে ল্যামডা স্কোয়ার প্লাস 100 ল্যামডা মাইনাস এটা, তাহলে এর মিডিল টার্ম করলে একদম সহজ, 100 আর 10 করলেই হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আসবে ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস 110 আর একটা হলো ল্যামডা মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা তো এইটার থেকে করলে নেগেটিভ আসছে, ল্যামডার ভ্যালু যেহেতু একটা ক্ষেত্রফল ধরেছে, তাহলে ল্যামডার ভ্যালু নেগেটিভ আসতে পারে না, দেয়ারফর ল্যামডা ইকুয়াল টু 10। তাহলে ল্যামডা যদি 10 হয়, যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, তাহলে এইখান থেকেই বসাতে পারি, দেয়ারফর এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 5 ইন্টু 30 মাইনাস 10 বাই 10, তাহলে এটা হচ্ছে 2, 30 মাইনাস হলো 20/2, 10, তাহলে এক্স হলো 10 একক, অর্থাৎ অপশান সি। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক, এই রিলেশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই জায়গাটাই কিন্তু এই অঙ্কের মেন জায়গা। একটু বড় বড় অঙ্ক, কিন্তু অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকে অনেকগুলো অঙ্ক করলাম, প্রায় 15-16টা অঙ্ক হয়েছে, প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমি প্রত্যেকটি লাইন ধরে ধরে করানোর চেষ্টা করেছি। তবুও যদি কোনো রকম কোনো প্রবলেম মনে হয়, কোনো টাইমিংটা উল্লেখ করে আমাকে কমেন্ট করবে, সেখান থেকে আমি তোমাদের আরও একবার বুঝিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই থাকতে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।